এর আগের দিন যেটা পড়েছিলাম বলেছিলাম শর্ট গুলো কালকে একসাথে পড়ো, ঠিক আছে? কালকে লাস্ট, এটা কমপ্লিট হয়ে যাবে। আমি তো জানি না যে আজকে মঙ্গলবারে কমপ্লিট হতে, 4 দিন আছে আরো। এরপরে ওসিনোগ্রাফি পড়াবো, তো 9-10-এ আছে, 12-এর ক্ষেত্রে নেই কিন্তু। 11-12-এ তার পরিবর্তে মানে বুধবার থেকে পড়াবো হচ্ছে ওসিনোগ্রাফি। শুক্রবারে সম্ভবত পরীক্ষা নেব, আর সামনে রবিবারে ওসিনোগ্রাফি, রবিবারের বদলে অন্য কোনো। তো আজকে পড়াবো প্লান্ট সম্পর্কে, ফরেস্ট কনজারভেশন সম্পর্কে, সোশ্যাল ফরেস্ট্রি সম্পর্কে। এটা আর এটা কালকে বাকি থাকবে। এখান থেকে কিছু ওয়ান লাইনার কোশ্চেন হয়, সেগুলো পড়িয়ে দেবো, ঠিক আছে? তো এই পেপারে ওয়ান লাইনার গুলো ইম্পর্টেন্ট, ওগুলো থেকেই কোশ্চেন হবে, মানে ওগুলো পড়লে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। তো সবকিছু করা আছে। তো প্রথমে আছে প্লান্ট গ্রোথ, অর্থাৎ উদ্ভিদ জন্মানোর নিয়ন্ত্রক, ঠিক আছে? আমরা যদি খেয়াল করে দেখি তাহলে পৃথিবীর সব জায়গায় কিন্তু একই রকম উদ্ভিদ জন্মায় না। এমনকি একই জায়গার মধ্যেই সেম উদ্ভিদের মধ্যে দুটো আম গাছ আছে, দুটো আম গাছও কিন্তু সমানভাবে বৃদ্ধি পায় না, বা তাদের ফলও কিন্তু সমান হয় না। তো এর কারণ হচ্ছে কতগুলো ফ্যাক্টরস রয়েছে। তো এই ফ্যাক্টরস গুলো মূলত দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর, যেটা গাছের ভিতরেই থাকে, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর, যেগুলো বাইরে থেকে তাকে প্রভাবিত করে। ইন্টারনাল ফ্যাক্টরস এর মধ্যে যেমন হরমোন, উৎসেচক, পুষ্টি, এগুলো আছে। তো প্রত্যেকটার উদ্ভিদেরই এই জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা হয়, এই কারণে প্রত্যেকটা উদ্ভিদ কিন্তু অন্যরকম অন্যরকম। আর এক্সটার্নাল ফ্যাক্টরস যেগুলো রয়েছে তাদের মধ্যে যেমন সূর্যালোক, তো সূর্যালোক যদি বেশি পায় তাহলে একরকম উদ্ভিদ হবে, তাপমাত্রা, পদক্ষেপণ, আর্দ্রতা, বায়ু প্রবাহ, তো এগুলো হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। এগুলো এমনি মোটামুটি আমাদের মনে রাখতে হবে, এগুলো সবাই তো জানি যে সূর্যালোক থাকলে গাছগুলো কেমন হয়, মানে যে জায়গায় বেশি আলো পায় সেই জায়গায় গাছ বড় হয়। তাপমাত্রা যদি বেশি পায় তাহলে একরকম উদ্ভিদ হয়, তাপমাত্রা কম হলে আরেক রকম উদ্ভিদ হয়। ঠিক ওরকম অধঃক্ষেপণ আর আর্দ্রতাও কিন্তু উদ্ভিদের বৃদ্ধিতে প্রভাব বিস্তার করে। তারপরে বায়ু প্রবাহ আছে, কিছু কিছু উদ্ভিদ আছে যেমন নারকেল গাছ, এরা কিন্তু বায়ু প্রবাহ দ্বারা মানে যে জায়গায় সামুদ্রিক বায়ু বাতাস রয়েছে সেই জায়গায় যেমন নারকেল গাছ খুব ভালো হয়, ঠিক আছে? তো এরকম কতগুলো ফ্যাক্টর আছে, তো এগুলা থেকে তো সেরকম কিছু দেখলাম না আমি, তো ওই জন্য এগুলা অত ডিসক্রাইব করিনি, আর সবাই মোটামুটি জানি এগুলো। এবার হচ্ছে মেজর টাইপস অফ ন্যাচারাল ভেজিটেশন, এগুলো পড়লে উপরের গুলো কিন্তু কভার হয়ে যাবে অটোমেটিক। তো অর্থাৎ ন্যাচারাল ভেজিটেশন কাকে বলে? আচ্ছা, আমি একটা কথা লিখতে ভুলে গেছি, ন্যাচারাল ভেজিটেশনকে ভার্জিন ভেজিটেশন বলা হয়, হ্যাঁ? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, এনসিআরটির মধ্যে আছে। ন্যাচারাল ভেজিটেশনকে ভার্জিন ভেজিটেশন বলা হয়, পরীক্ষা যদি কোনোদিন আসে তাহলে এটা আমরা লিখে দিই। এবার স্বাভাবিক উদ্ভিদকে মেইনলি এরকম তিনটা ভিত্তিতে ভাগ করা হয়, ঠিক আছে? একটা সূর্যালোকের চাহিদা অনুসারে, তাপমাত্রার চাহিদা অনুসারে, আর জলের প্রাপ্যতা অনুসারে। সূর্যালোকের চাহিদা অনুসারে মানে কিছু কিছু উদ্ভিদ আছে যারা সূর্যের আলোটা পছন্দ করে, আবার কিছু কিছু উদ্ভিদ আছে যারা সূর্যের আলো পছন্দ করে না, অর্থাৎ তারা ছায়া জায়গায় জন্মে। তো এরই ভিত্তিতে উদ্ভিদকে মেইনলি 4 ভাগে ভাগ করা হয়। হ্যালিওফাইট মানে হচ্ছে আলোক প্রেমী, অর্থাৎ যারা সূর্যের আলোতে ভালো হয় এরকম। স্ক্রিওফাইট মানে হচ্ছে ছায়া প্রিয় উদ্ভিদ, অর্থাৎ যারা ছায়াতে জন্মে, যেমন পান, অর্কিড, এই সমস্ত উদ্ভিদ। ফ্যাকাল্টিভ হেলিওফাইট, অর্থাৎ এরা তো দেখতে মানে এমনি দেখলে মনে হবে যে এরা হচ্ছে কি বলে যে সূর্যালোকে ভালো জন্মায়, কিন্তু এমন নয় যে এরা ছায়াতে মারা যায়, ছায়াতেও এরা জন্মাতে পারে, ঠিক আছে? যেমন আম গাছ, আমাদের এই জায়গায় যে গাছগুলো আছে ছায়ার মধ্যেও হয়, আবার রোদের মধ্যেও হয়, রোদের মধ্যে একটু ভালো বৃদ্ধি হয়, কিন্তু বড় বড় গাছ আছে তার নিচে যে ছোট আম গাছ আছে তার যে বৃদ্ধি হবে না, এরকম তো হয় না। তার মানে এরা আলোকপ্রিয় হলেও এরা কিন্তু ছায়াতে ছায়াতেও জন্মাতে পারে। ঠিক ওরকম এখানেও আছে ফ্যাকাল্টিক স্কিওফাইট, অর্থাৎ এরা হচ্ছে এরকম যে ছায়াপ্রিয় হলেও আলোক জায়গাও জন্মাতে পারে। তো এরকম 4 ভাগে ভাগ করা। তাপমাত্রার ভিত্তিতেও ঠিক 4 প্রকারেরই রয়েছে, মেগাথামস, মেসোথামস, মাইক্রোথামস আর হ্যাফিস্টোথামস। মেগাথামস মানে যে জায়গায় টেম্পারেচার বেশি, যেমন নিরক্ষীয় অঞ্চলে বা ক্রান্তীয় অঞ্চলে, এই জায়গায় যে উদ্ভিদগুলো হবে সেগুলো মেগাথামস। তারপরে তার থেকে যদি আরেকটু উপরে যাই, যেখানে টেম্পারেচার নিরক্ষীয় অঞ্চলের তুলনায় বা এই উদ্ভিদগুলোর তুলনায় একটু কম, সেটা হচ্ছে মেসোথাম। তারপর হচ্ছে মাইক্রোথাম, যেগুলো আরো সামান্য টেম্পারেচার দরকার। আর হ্যাকিস্টোথামস মানে হচ্ছে একদম অতি শীতল জায়গাগুলোতে যেগুলো জন্ম, যেমন মেরু অঞ্চলের দিকের যে উদ্ভিদগুলো সেগুলো মাইনাসে যেখানে টেম্পারেচার থাকে সেই জায়গায় যেমন উদ্ভিদগুলো জন্মায় তাদের হ্যাকিস্টোথাম বলে, যেমন লস, লাইকন, এই সমস্ত উদ্ভিদ, ঠিক আছে? লস না মস বলে, মস মনে হয়, ঠিক আছে? জলের প্রাপ্যতা অনুসারে এবার উদ্ভিদকে আবার 4 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ জল উদ্ভিদটা মানে জলটা দ্বারা মানে জলটা পছন্দ করছে কিনা এরকম আর কি ব্যাপার।
তো যে যে জায়গায় বেশি জল রয়েছে সে জায়গায় একরকম উদ্ভিদ হবে, যে জায়গায় জল নাই ওই জায়গায় আরেক রকম উদ্ভিদ হবে। এরকম করে যেমন হাইড্রোফাইট আছে, হাইড্রোফাইট শব্দের অর্থ হচ্ছে জলজ উদ্ভিদ, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদরা জলজ পরিবেশে জন্মায় এবং বৃদ্ধি পায়। যেমন হচ্ছে শ্যাওলা, তারপরে হচ্ছে পদ্ম, এই সমস্ত উদ্ভিদ। মেসোফাইট মানে হচ্ছে মধ্যবিত্ত উদ্ভিদ, অর্থাৎ এই উদ্ভিদগুলো এমন জায়গায় জন্মায় যেখানে মোটামুটি বৃষ্টিপাতও হয়, আবার এমন নয় যে খালি বৃষ্টি হতেই থাকে, তো বৃষ্টি রোদও হয় এরকম। তো মেসোফাইট ওগুলো, যেমন আমরা যে অঞ্চলে বসবাস করি আমরা মেইনলি আমাদের আশেপাশে উদ্ভিদগুলো মেসোফাইট জাতীয়। জেরোফাইট মানে যে জায়গায় টেম্পারেচার অনেক মানে বেশি, অর্থাৎ যে জায়গায় এরকম হয় বৃষ্টিপাতের তুলনায় এই বাষ্পীভবনই বেশি হয়, ঠিক আছে, শুষ্ক পরিবেশে, সেই পরিবেশে যে উদ্ভিদগুলো জন্মায় তাদেরকে বলা হয় জেরোফাইট। আর একটা আছে হ্যালোফাইট। তো হ্যালোফাইট মানে হচ্ছে ওই যে সামুদ্রিক, হ্যালো মানে লবণ, অর্থাৎ সামুদ্রিক লবণাক্ত পরিবেশে যে উদ্ভিদগুলো জন্মায় তাদেরকে বলা হয় হ্যালোফাইট জাতীয়। তো এরকম 4 প্রকার জলের প্রাপ্যতা অনুসারেও আছে, এগুলো আমাদের ধীরে ধীরে পড়তে হবে। এগুলো মোটামুটি সবাই পড়েছিল, কারণ এর আগে পুরাতন ওল্ড সিলেবাসে যে 12 এর কিন্তু এগুলো ছিল এই চ্যাপ্টার। সূর্যালোকের চাহিদা অনুসারে আমি বললাম যেমন হেলিওফাইট আলোকপ্রিয়। তো আলোকপ্রিয় কাকে বলে সবাই জানা, এটা ওই জন্য আমি সংজ্ঞা লিখিনি। পূর্ণ সূর্যালোকেরা বৃদ্ধি পায়। সূর্যমুখী, জবা, বেল, গন্ধরাজ ও নয়নতারা এগুলো হচ্ছে উদাহরণগুলো মনে রাখতে হবে, এখানে তারা কিছু নেই। স্কিওফাইট মানে হচ্ছে ছায়াপ্রিয়, মৃদু সূর্যালোকে বা ছায়াতে জন্মাতে এরা পছন্দ করে। ফর এক্সাম্পল মানি প্ল্যান্ট, পান, ফার্ন, অর্কিড এগুলো হলো এর উদাহরণ। ফ্যাকাল্টি ভেলিওফাইট মানে ছায়াপ্রিয় কিন্তু পূর্ণ সূর্যালোকেও জন্মায়, যেটা আমি বললাম, ঠিক আছে। ফ্যাকাল্টি ভেলিওফাইট, তখন আমি একটু ভুল বলে দিয়েছিলাম। ফ্যাকাল্টি ভ্যালিওফাইট মানে ছায়াপ্রিয় কিন্তু এরা সূর্যালোকেও জন্মাতে পারে, যেমন আমাদের মেসোফাইট জাতীয় উদ্ভিদগুলো, আম গাছ, কাঁঠাল গাছ এগুলো। আর আলো প্রিয় তবে ছায়াতেও জন্মাতে পারে, এটা হচ্ছে ফ্যাকাল্টি স্কিওফাইট, ঠিক আছে। আলো প্রিয় তবে ছায়াতেও জন্মাতে পারে, যেমন হচ্ছে অরণ্যাবৃত বৃক্ষ, অর্থাৎ বড় বড় অরণ্যের নিচে যে ছোট ছোট উদ্ভিদগুলো আছে সেগুলো। তাপমাত্রার চাহিদা অনুসারে ভাগ করেছে রণকিয়ার, এটা আমাদের মনে রাখতে হবে। রণকিয়ার উদ্ভিদকে তাপমাত্রার ভিত্তিতে 4টি ভাগে ভাগ করে। একটা হচ্ছে মেগাথামস, মেসোথামস, মাইক্রোথামস, হেলিস্টোথামস। টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট, কোথায় কত টেম্পারেচার লাগে। তো এটা হচ্ছে সব থেকে বেশি টেম্পারেচার, 25 থেকে 27 ডিগ্রি যে জায়গায় টেম্পারেচার, অর্থাৎ মেইনলি নিরক্ষীয় অঞ্চলে যে উদ্ভিদগুলো জন্মায়, ঠিক আছে, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, এর আগের দিন পড়েছিলাম ওই জায়গাতে, যেমন রবার, মেহগিনি, আবলুস, রোজ। মেসোথামস মানে যেখানে 18 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, আয়রন উড, আম, জাম, কাঁঠাল, বট ইত্যাদি, অর্থাৎ আমাদের রিজনের গাছগুলো। মাইক্রোথামস মানে তার তুলনায় একটু কম টেম্পারেচার, তো 11 থেকে 17 ডিগ্রি, যেখানে গড় টেম্পারেচার, যেমন ওক, সিডার, পাইন, ফার এগুলো সরল বর্গীয় বৃক্ষগুলো, ঠিক আছে। সিম্পল কথা হচ্ছে সরল বর্গীয় বৃক্ষগুলো এই জায়গায় পাওয়া যাবে, ঠিক আছে। আর হ্যাকিস্টোথামস মানে হচ্ছে মেরু উদ্ভিদ বা একদম অতি শীতল জলবায়ু অঞ্চল, যেমন মস, লাইকেন এগুলো। -40 ডিগ্রি থেকে 10 ডিগ্রি টেম্পারেচার যুক্ত স্থানে এই উদ্ভিদগুলো কিন্তু জন্মায়। তো এটা আমাদের মুখস্থ করতে হবে, এক তো কে দিয়েছে, কত সালে দিয়েছে, আর প্রত্যেকটার জন্য উদাহরণগুলো, আর কত ডিগ্রি টেম্পারেচার দরকার সেটুকু। এবার জলের প্রাপ্যতা অনুসারে, তো ই ওয়ার্মিং জলের প্রাপ্যতা অনুসারে উদ্ভিদকে মেইনলি কয়েকটা ভাগে ভাগ করে। কোনো কোনো জায়গায় এটা 3টা ভাগে লেখা আছে, কোনো কোনো জায়গায় 4টা ভাগে লেখা আছে। তো বইয়ের মধ্যে আবার 4টাই ডিসক্রাইব করা আছে, তো আমি 4টাই ডিসক্রাইব করেছি, আর 4টাই তো পরে সব। প্রথম দিকে হয়তো 3টা বলেছিল, পরবর্তীতে 4টা দিয়েছে এরকম। ওয়েকোলজি অফ প্লান্টস অ্যান্ড ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ প্লান্টস, এই বইটাতে কিন্তু তার এই শ্রেণীবিভাগটা তিনি করেছেন। তো এগুলো কি? হাইড্রোফাইট, যেমন আমি বললাম জলজ উদ্ভিদ, অর্থাৎ যারা জলজ পরিবেশে জন্মায়। তো জলজ পরিবেশে জন্মায় এদেরকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভাসমান, 3 ভাগে, ভাসমান, নিমজ্জিত, উভচর। ভাসমান মানে যারা জলের উপর ভেসে থাকে, নিমজ্জিত মানে যারা জলের নিচে ডুবে থাকে, আর উভচর মানে এমন কিছু কিছু উদ্ভিদ আছে যাদের মূল বা কাণ্ডটা জলের নিচে থাকে আর পাতা, ফুল এগুলো উপরের দিকে থাকে, অর্থাৎ উভয় জায়গায়, মানে জলের উপরেও কিছু থাকছে, জলের নিচেও থাকছে এরকম, ঠিক আছে। তো তাদেরকে বলা হয় উভচর জলজ উদ্ভিদ এরকম। তো এই যে ভাসমান উদ্ভিদ, এরা আবার 2 প্রকার। নিমজ্জিত উদ্ভিদ সেম 2 প্রকার। ভাসমান উদ্ভিদ কি? স্বাধীনভাবে ভাসমান, অর্থাৎ এদেরকে কেউ আটকায় রাখতে পারবে না। আজকে এই জায়গায় আছে তো কালকে সমুদ্রের স্রোতে বা নদীর স্রোতে অন্য জায়গায় চলে যেতে পারে, ঠিক আছে। আর একটা আছে গ্রথিত মূলযুক্ত ভাসমান, অর্থাৎ এরা তো ভেসে আছে জলের উপর ঠিক, কিন্তু এদের মূলগুলো মাটির নিচে আটকে আছে, এই জন্য এরা জলের স্রোত আসলেও ওই জায়গা থেকে সরতে পারে না, বা যদি সরে যায় তাহলে কিন্তু তারা মারা যাবে এরকম, কারণ তাদের মূলটা যেহেতু আটকে আছে নিচের দিকে। তো এটা আমাদের মনে রাখতে হবে, স্বাধীনভাবে ভাসমান আর গ্রথিত মূলযুক্ত। নিমজ্জিত উদ্ভিদগুলো ওরকম, যে জলের নিচে কিছু উদ্ভিদ আছে যারা, যাদের মূলটা মাটির নিচে আটকানো নেই, তারা জলের ফলে এক জায়গা থেকে অন্য জায়গায় ঢেলে ঢেলে চলে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ চলন গমন করে আর কি। আর গ্রথিত মানে যাদের মূলটা মাটির নিচে আটকানো, যারা এক জায়গা থেকে যেতে পারে না। তারপর চলে আসবো মেসোফাইট।
তো মেসোফাইট মানে আমাদের এই জায়গার উদ্ভিদগুলো, ঠিক আছে, আমরা যে রিজনে ভাগ করি, যার বাংলা হচ্ছে মধ্যবর্তী উদ্ভিদ। বাংলাগুলো নিচের দিকে দেওয়া আছে, হ্যাঁ, মধ্যবর্তী উদ্ভিদ। তো এরা আবার দুই প্রকারের হয়, একটা হচ্ছে তৃণ বা বিরুৎ জাতীয়, একটা হচ্ছে কাস্টল বা বৃক্ষ জাতীয়। তৃণ মানে হচ্ছে ঘাস, আর বিরুৎ মানে হচ্ছে যেমন লাউ, লাউ গাছটা যার উপর উঠা যাবে না এরকম। আর কাস্টল মানে হচ্ছে যার উপর আমরা উঠতে পারবো, যেমন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ঠিক আছে। জেরোফাইট মানে হচ্ছে বিশেষ করে মরু উদ্ভিদের, মরু জায়গার যে উদ্ভিদগুলো আছে তাদেরকে জেরোফাইট উদ্ভিদ বলা হয়। তো এই উদ্ভিদগুলো মেইনলি 4 প্রকারের হয়, ঠিক আছে। সেটা হচ্ছে খরা এড়ানো, খরা পলায়নী, খরা সহিষ্ণু, খরা প্রতিরোধী। তো এদের মানে কি, এগুলা কিন্তু নিচের দিকে লেখা নাই, হ্যাঁ, কারণ এগুলা বইয়ের মধ্যে তো লেখা আছে, আর আমি মানেগুলো একটু বলে দিচ্ছি তাহলেই হবে, কারণ নামটা শুনে বোঝা যাচ্ছে যে কি উদ্ভিদ। খরা এড়ানো মানে কি, এরা খরাকে এড়িয়ে চলে। অর্থাৎ মানলাম কোনো একটা জায়গায় 3 মাস প্রচুর খরা থাকে, একদম বৃষ্টিপাত হয় না, তো এই 3 মাসে তারা বংশ বিস্তারই করবে না, অর্থাৎ এই 3 মাস তারা কি করবে, মারা চলে, নিজে নিজে মারা যাবে। আর তাদের যে বীজটা তারা সুপ্ত অবস্থায় মাটির নিচে এরকম করে থাকবে অনেক। আবার যখন এই 3টা মাস পার হয়ে গেল, তখন আবার পুনরায় তারা জন্মানো চালু করবে এরকম। অর্থাৎ খরাকে এড়িয়ে চলে যে উদ্ভিদগুলো, তাদেরকে খরা এড়ানো বলে, উদ্ভিদ বলে, ঠিক আছে। আর খরা পলায়নী কি, অর্থাৎ খরা আসলে এরা পালিয়ে যায় এরকম আর কি। ঠিক আছে, যখন খরা আসবে তখন এরা মারা যাবে, তারপরে আবার নতুন করে জন্মাবে এরকম ব্যাপার। খরা সহিষ্ণু কাকে বলে, যারা যতই খরা আসুক না কেন সহ্য করে থেকে যাবে, থেকে যাবে, থেকে যাবে অনেক, ঠিক আছে। দেখা গেল 3 মাসের বদলে 6 মাস হয়ে গেছে, 6 মাস পর্যন্ত তারা টিকে যেতে পারে, তাদেরকে বলা হয় খরা সহিষ্ণু, অর্থাৎ যারা অনেক খরা সহ্য করতে পারে। আর একটা আছে খরা প্রতিরোধী। খরা সহিষ্ণু উদ্ভিদটা অনেকদিন খরা সহ্য করে ঠিকই, কিন্তু একটা সময় পর মারাও যেতে পারে। কিন্তু খরা প্রতিরোধী যেটা, যতই খরা চলে আসুক না কেন, অর্থাৎ যতই টেম্পারেচার পড়ুক না কেন, তারা কখনো মারা যাবে, তো তাদেরকে বলা হয় খরা প্রতিরোধী। অর্থাৎ সব থেকে বেশি উষ্ণতায় জন্মায় এরা, তারপরে এরা, তারপরে এরা, তারপরে এরা, ঠিক আছে। এই 4 ভাগে ভাগ করা হয়েছে জিরোফাইট জাতীয় উদ্ভিদ। আর হ্যালোফাইট মানে কি, হ্যালোফাইট মানে হচ্ছে সমুদ্রের, হ্যালোফাইটের বাংলা অর্থ হচ্ছে এরকম লবণাম্ব উদ্ভিদ, অর্থাৎ যারা সমুদ্র পরিবেশে জন্মায় এরকম। তো এদেরকে আবার 3 ভাগে ভাগ করা যায়, স্থলজ, জলজ, বায়ব। স্থলজ মানে কি, স্থলজ মানে হচ্ছে স্থলজ লবণাক্ত পরিবেশে, যেমন এটা সমুদ্র আছে, তো সমুদ্র থেকে সামান্য দূরে যে জায়গার মৃত্তিকাটা লবণ, এরকম বলা যেতে পারে, লবণাক্ত বাতাস দ্বারা প্রবাহিত এরকম বা পৃষ্ঠতলা, সেটা হচ্ছে স্থলজ লবণাক্ত উদ্ভিদ। জলজ লবণাক্ত উদ্ভিদ মানে যারা লবণাক্ত জলে জন্মায়, ঠিক আছে। আর বায়ব লবণাক্ত মানে সমুদ্রের পাশে লবণাক্ত বাতাস দ্বারা যে উদ্ভিদগুলো প্রবাহিত, যেমন আমি একটু আগেই বললাম যে নারকেল গাছ, ঠিক আছে। তো এরকম 3 ভাগে ভাগ করে। তো এদের মধ্যে যেটা আহ, জলজ লবণাক্ত উদ্ভিদ, তাদেরকে কিন্তু আমরা কি বলে থাকি, লবণাম্বু উদ্ভিদ বলে থাকি, ঠিক আছে। লবণাম্বু উদ্ভিদ মানে এমন একটা উদ্ভিদ যারা মেইনলি উপকূল অঞ্চলে জন্মাবে, যখন যখন হচ্ছে ইয়ে হবে কি জোয়ার হবে, তখন তাদের কিছু অংশ জলে ডুবে থাকবে, আর যখন ভাটা হবে তখন তাদের ওখান থেকে জলটা নেমে যাবে, এরকম যায়। এই জলজ লবণাম্বু উদ্ভিদ, জলজ লবণাক্ত উদ্ভিদদেরই কিন্তু লবণাম্বু উদ্ভিদ বলে। এবার এখানে প্রত্যেকটা উদ্ভিদের উদাহরণ দেওয়া আছে, যেমন হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদের স্বাধীনভাবে ভাসমান, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে, যেমন পানি ফল, কুড়িপানা, কচুরিপানা এগুলো। গ্রথিত মূলযুক্ত, অর্থাৎ যাদের মূলটা মাটির নিচে আটকে থাকে, পদ্মা, শালুক, লিলি এগুলো। নিমজ্জিত, স্বাধীন নিমজ্জিত ধাজি, অর্থাৎ জলে ডুবে থাকলেও তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। গ্রথিত নিমজ্জিত, যেমন পাতা শেওলা, পাথর মূল, বানা শেওলা, হাইড্রিলা ইত্যাদি। উভচর জলজ উদ্ভিদ হচ্ছে হোগলা, শুষ্নি, হিংচে শাক, চেচু শাক ইত্যাদি, ঠিক আছে। পানি ফল, এগুলা একটু 1-2 বার করে দেখতে হবে পরীক্ষায়, এগুলা উদাহরণগুলো থেকেও কোশ্চেন দিতে পারে। মেসোফাইট জাতীয়, এটা তো আমাদের পড়তেই হবে না, বিরুৎ জাতীয় উদ্ভিদ যেমন হচ্ছে লাউ, তৃণ এগুলো। কাস্টল মানে যাদের উপর আমরা উঠতে পারবো এরকম, যাদের ডালপালা হয় বড় শক্ত ডালপালা, যেমন শাল গাছ, সেগুন গাছ, মেহগিনি, রবার, বট, কদম, আমলকি ইত্যাদি। এবার আছে জেরোফাইট বা জঙ্গল উদ্ভিদ। তো খরা এড়ানো, যেমন আগাছা কিছু কিছু, তৃণ কিছু কিছু, যারা খরা আসলে খরাকে এড়িয়ে চলে এরকম। খরা পলায়নী, যারা খরা আসলে পালিয়ে যায়, মানে হারিয়ে যায় আর কি, যেমন গ্রামিনী, বেরোসিনসি, এগুলো হচ্ছে এর উদাহরণ। খরা সহিষ্ণু, যারা দীর্ঘদিন খরা সহ্য করতে পারে, হনিমনসা, ক্যাকটাস, ঘৃতকুমারী। এই ক্যাকটাস আর ঘৃতকুমারীটা খুব পরীক্ষা দেয়। খরা প্রতিরোধী, যেমন বাবলা, আকন্দ, করবি, এই সমস্ত উদ্ভিদগুলো হচ্ছে খরা প্রতিরোধী, অর্থাৎ যতই খরা আসুক না কেন এরা কিন্তু প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকে। এবার হ্যালোফাইট মানে আমি লবণাম্বু উদ্ভিদ দিয়েছি এখানে, কিন্তু মেইনলি হচ্ছে এই যে জলজ লবণাম্বু, যেটা জলজ যেটা বললাম সেটাই কিন্তু অ্যাকচুয়ালি লবণাম্বু, আদর্শ লবণাম্বু উদ্ভিদ। তো লবণাম্বু উদ্ভিদ থেকে কোচিন আসার সম্ভাবনা আছে। ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ এদেরকে বলা হয় ম্যানগ্রোভ, ঠিক আছে। আর ঠেসমূল দেখা যায় এদের মধ্যে, অধিমূল দেখা যায়, শ্বাসমূল দেখা যায়, আর জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। তো এগুলো জিনিস কি, শ্বাসমূল মানে হচ্ছে এরকম,
যে জলের নিচে যে গাছগুলো অনেক সময় ডুবে থাকে জলের নিচে, তো তারা কি করে জলের উপর থেকে এরকম করে একটা মূলের মতো আকারে উপরের দিকে উঠে আসে, যেখান থেকে তারা শ্বাস নেয়, নিঃশ্বাস নেয়। তো ওদেরকে শ্বাসমূল বলা হয়। আর ঠেস মূল কোনটা? ঠেস মূল মানে এরকম করে গাছটা আছে, এরকম করে গাছটা আছে, তো গাছের এই যে কাণ্ড থেকে সামান্য নিচ থেকে আরেকটা এরকম করে মূল বেরিয়ে গেল এবং মাটির নিচে এরা প্রবেশ করলো, ঠিক আছে? এটাকে বলা হয় ঠেস মূল। তো এগুলো কেন তৈরি হয়? এগুলো এই জন্য তৈরি হয় যাতে হচ্ছে গাছটা না পড়ে যায়, ঠিক আছে? আর তার সাথে সাথে আরেকটা আছে অধিমূল। অধিমূল মানে হচ্ছে অতিরিক্ত মূল। অ থেকে অধি, অ থেকে অতিরিক্ত, এরকম, ঠিক আছে? এই কাণ্ড থেকে, এই যে লেখা আছে এখানে, কাণ্ড বা পাতা থেকে বের হয়। অনেক সময় কাণ্ড থেকে এরকম করে বের হতে থাকে বা পাতা থেকে বের হতে থাকে এরকম, ঠিক আছে? অতিরিক্ত যেগুলো মূল, এই দুটা ছাড়াও শ্বাস আর ঠেস, এই দুটা ছাড়াও বাকি অন্য জায়গা থেকে যদি কোনো মূল নির্গত হয় তাদেরকে আমরা অধিমূল বলবো। তো এগুলা পরীক্ষা এরকমই দিবে যে কোন গাছে অধিমূল দেখা যায়, কোন গাছে ঠেস মূল দেখা যায় ইত্যাদি। আরেকটা শব্দ আছে জরায়ু যঙ্ত্রোদ্গম। তো এই জায়গায় জলজ পরিবেশে যে উদ্ভিদগুলো জন্মায় তাদের যে ফলগুলো হয়, তো সেই ফলগুলো যদি মাটি জলে পড়ে তাহলে তো নষ্ট হয়ে যাবে। এই জন্য গাছে থাকা অবস্থায় তাদের মধ্যে অঙ্কুর বেরিয়ে যায়, ঠিক আছে? জাস্ট ফলটা পড়বে আর ওখান থেকে গাছ হয়ে যাবে। তো যে ফল গাছে থাকা অবস্থাতে অঙ্কুর বেরো হয় তাদেরকে বলা হয় জরায়ুজ অঙ্কুর, যেটা কিন্তু এই জলজ লবণাম্ব উদ্ভিদে, ঠিক আছে? ব্যাস এই ছিল কয়েকটা আমাদের টপিক। আর স্থলজ লবণাম্বুর একটা উদাহরণ দিয়েছি পাথরকুচি, বায়বীয় লবণাম্বুর একটা উদাহরণ দিয়েছি বেতো শাক, নারকেলও হতে পারে এটা। তো এই ছিল টপিক। আমি এখানে দিয়েছি শ্বাসমূল মানে মাটি থেকে উপরে উঠে শ্বাস নেয়। ঠেসমূল মানে কাণ্ডকে নিচ থেকে নেমে ঠেস দেয়, ঠেস দেয় মানে ধরে রাখে আর কি, ঠিক আছে? হেলান দেওয়া আর কি। অধিমূল হচ্ছে কাণ্ড পাতা থেকে বের হওয়া। এবার ই ওয়ার্মিং এই উপরের উদ্ভিদগুলো ছাড়াও আরো কয়েকটা উপশ্রেণীর উদ্ভিদ বলেছে, মানে যেমন এই যে আমরা হাইড্রোফাইট বললাম, ওরও কয়েকটা আরো আছে যেগুলো হয়তো বইয়ের মধ্যে নাই কিন্তু কোশ্চিন আসতে পারে এখান থেকে। যেমন হচ্ছে হাইগ্রোফাইট বা হাইড্রোফাইট। এগুলো কি? সম্পৃক্ত মৃত্তিকায় জন্মায়, অর্থাৎ যে জায়গায় মৃত্তিকাটা স্যাঁতসেঁতে যে জায়গায় মৃত্তিকাটা, সেই জায়গায় উদ্ভিদগুলো জন্মায়। হ্যালোফাইট একটা আছে, একটা হ্যালোফাইট, যার পার্থক্য ই আর এ, ঠিক আছে? তো যেটা হেলো আছে সেটা হচ্ছে জলা জায়গায় জন্মায়। জলা জায়গায় মানে যেখানে জল আছে। আর হ্যালো যেটা আছে লোনা মাটিতে জন্মায়, ঠিক আছে? অর্থাৎ লবণাক্ত মাটিতে। হ্যালো শব্দের অর্থ লবণ। তারপর আছে 400 ফাইট, মানে পরিত্যক্ত মৃত্তিকায় যারা জন্মায় তাদেরকে বলা হয় 400 ফাইট, যে মৃত্তিকাগুলো পরিত্যক্ত থাকে, কেউ ব্যবহার করে না, এরকম। ইরমোফাইট মানে হচ্ছে উপমেরু আর স্টেপ অঞ্চলের উদ্ভিদ। অক্সিলোফাইট মানে হচ্ছে অম্লধর্মী উদ্ভিদ। আর সিলোফাইট হচ্ছে সাবানো অঞ্চলের উদ্ভিদ। সাইক্রোফাইট হচ্ছে বরফাবৃত উদ্ভিদ, এটা এর আগে একবার পড়িয়েছিলাম, তার থেকে কোশ্চিন আসে। এটা হচ্ছে একটা জায়গায় জন্মায় যাদেরকে বলা হচ্ছে, অতি শীতল জায়গাটাকে কি বলা হয়, নাম আছে, পার্মাফ্রস্ট, ঠিক আছে? এখান থেকে এরকম আসতে পারে, পার্মাফ্রস্ট অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় তাদেরকে কি বলা হয়? সাইক্রোফাইট জাতীয় উদ্ভিদ। তারপর হচ্ছে স্ক্লেরোফাইট, ঝোপ জঙ্গলে জন্মায়। লিথোফাইট মানে শিলা গাছ, অর্থাৎ পাথরের গায়ে অনেক সময় দেখি না একটা পাথর থেকে গাছ বেরিয়ে গেছে, তাদের বলা হয় লিথোফাইট। আর এটা কি প্যাজমাস ফাইট নাকি, নুড়ি বালিতে জন্মায় এদের, যেমন বন তুলসী লজ্জাবতী এগুলো। আর লাস্টে একটা আছে চেসমোফাইট। চেসমোফাইট হচ্ছে শিলার ফাটল দিয়ে, একটা পাথর যদি ফেটে যায় তার মাঝখান দিয়ে যে উদ্ভিদটা জন্মায় সেটা হচ্ছে চেসমোফাইট। এগুলো আমাদের মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে কিন্তু, হ্যাঁ। এবার চলে যাব আমাদের নেক্সট টপিক, সেটার নাম হচ্ছে ফরেস্ট কনজারভেশন, অর্থাৎ বনের সংরক্ষণ। তো বনে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মোট ভূভাগের 30%, 33%ও আছে কোনো কোনো জায়গায়, ঠিক আছে? তো দুটাই মনে রাখে দেবো, মোটামুটি 30% এরকম বনভূমি থাকা দরকার। এর মানেটা হচ্ছে এরকম আর কি, ব্যাপারটা যে 1/3, 3 মানে হচ্ছে যদি আমাদের 100% যদি আমাদের এলাকা হয় তাহলে তার প্রায় 33%, 30 থেকে 33% আমাদের বনভূমি থাকতে হবে, তবে কিন্তু ওই পরিবেশটা ঠিক। 70% স্থলভাগ থাকবে যেখানে মানুষ ব্যবহার করবে, কিন্তু 30% এমন জায়গা হবে যেটা হচ্ছে বনভূমি থাকলে তবে পরিবেশটা ঠিকঠাক থাকবে। 2011 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফরেস্ট বলা হয়, ঠিক আছে? ফরেস্ট বলে ঘোষণা করা হয়। দেখলাম একটা জায়গায় আছে দিবে কজেজ অফ ডিফরেস্টেশন। এবার ফরেস্ট সংরক্ষণের আগে কেন ফরেস্ট নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন সেটা পড়তে হবে। এর দুটা কারণ আছে, প্রাকৃতিক কারণ আর কৃত্রিম কারণ। প্রাকৃতিক কারণ মানে যেগুলো নিজে নিজে হবে, যেমন ঘূর্ণিঝড়, ভূমিকম্প, দাবানল, ধস, অগ্নুৎপাত, এগুলো। আর যেটা হচ্ছে কৃত্রিম কারণ, কৃত্রিম কারণের মধ্যে আছে নগরায়ন, ঝুম চাষ, অনিয়ন্ত্রিত পশুচারণ, জ্বালানি কাঠ সংগ্রহ, এইগুলো কারণে কিন্তু হয়। এগুলা বোঝানোর মতো কিছু নাই, এই জন্য আমি বুঝালাম।
এবার আছে মেথডস অফ ফরেস্ট কনজারভেশন, অর্থাৎ আমরা কি কি উপায়ে ফরেস্টকে সংরক্ষণ করতে পারি। বনসৃজন করতে পারি, বনসৃজন মানে হচ্ছে গাছপালা লাগানো, ঠিক আছে। নিয়ন্ত্রিত পশুচারণ, অর্থাৎ পশুচারণকে নিয়ন্ত্রিত করতে পারে যাতে পশুগুলো গাছ টাছ নষ্ট করে না দেয়, না খেয়ে নেয় এরকম। উপযুক্ত ভূমি ব্যবহার, যে ভূমিটা যেরকম ভাবে ব্যবহার করা উচিত সেভাবে ব্যবহার করা উচিত। দেখা গেল এমন আমরা একটা গাছ লাগালাম, যেমন ইউক্যালিপটাস গাছ লাগালাম কিছু জায়গায়, তো ইউক্যালিপটাস গাছটা কি করে মাটির অনেক জল শুষে নেয় আর কি, শোষণ করে নেয়। তো যদি আমরা শুষ্ক জায়গায় ইউক্যালিপটাস লাগাই তাহলে ওই জায়গার তো আহ, মানে কি বলবো, মাটিটা তো নষ্ট হয়ে যাবে, আশেপাশে যেগুলা উদ্ভিদ আছে সেগুলো মারা যাবে জলের অভাবে। এই তো ঠিকই ঠিকই থাকবে, কিন্তু আর বাকি উদ্ভিদগুলো মারা যাবে। তো ওটাই বলেছে যে ভূমি ব্যবহারটা কিন্তু উপযুক্ত ভাবে করতে হবে। প্রতি জমিতে বনসৃজন, যে জমিটা পড়ে আছে কোনো কাজে লাগে না সেখানে আমরা বনসৃজন করতে পারি। কীট পতঙ্গ ও রোগ নিবারণ, যে কীট পতঙ্গ যাতে না আক্রমণ করে, রোগ যাতে না হয় সেই জন্য ইয়ে করতে হবে। জীবজন্তুর পরিবেশ সংরক্ষণ, কাঠের বিকল্প, কাঠ এখনো অনেক জায়গায় রান্না করে কাঠ দিয়ে, তো তার বিকল্প বের করা উচিত। অপরিণত গাছ কাটা বন্ধ, যে গাছগুলো ঠিকঠাক হয়ে গেছে মারা গেছে তাদেরকে কাটো, কিন্তু অপরিণত গাছ কাটা যাবে না। দাবানলটা রোধ করা উচিত। দাবানল কেমন করে রোধ করব, এই যে যেগুলো গাছ শুকিয়ে গেছে তাদেরকে কেটে নেওয়া, আর গাছে গাছে যাতে দুটা গাছ যদি খুব কাছাকাছি চলে আসে বড় গাছ, তাহলে একটা গাছকে কেটে নেওয়া, অর্থাৎ গাছে গাছে যাতে সংঘর্ষ না হয়, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল করে আমরা কিন্তু দাবানল রোধ করতে পারি, আর এইভাবেই কিন্তু আমরা ফরেস্টের কনজারভেশন করতে পারি। এবার হচ্ছে কিছু কিছু মুভমেন্ট আছে রিলেটেড, এটা আমি পরিবেশ ভূগোলের সঙ্গেই পড়াতে চাইছিলাম, তো এখানে দেখলাম এই পার্টটা আছে, তো এর মধ্যে পড়াই দিলাম, ঠিক আছে। ইন্ডিয়ান জিওগ্রাফি তার পড়া। তো রিলেটেড মুভমেন্ট ইন ইন্ডিয়া, যেমন একটা আছে বিষ্ণুই আন্দোলন। তো এই মুভমেন্ট গুলো মূলত বনকে কেন্দ্র করে হয়েছিল, বনের গাছ কেটে নিচ্ছিল, এই জন্য ওখানকার লোকেরা পুরো আন্দোলন করছিল। বিষ্ণুই মুভমেন্ট যেমন খেজরালি, রাজস্থানে এটা হয়েছিল 1730 সালে, কোনো কোনো বইয়ে 1700 দেওয়া আছে। তো সালটা মোস্ট ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে কেন হয়েছিল আর এর নেতা কে ছিল, এটাই জিজ্ঞেস করে হয়েছে। তো খেজড়ি গাছ কাটা রোধে জীবন উৎসর্গ, মানে ওখানে হচ্ছে একটা রাজা ছিল প্রথম সেই সময়। তো রাজা কি করছিল, রাজা ওখানে কিছু একটা করতে চাইছিল, যেন ওখানে যত গাছ ছিল সবগুলো গাছকে কিন্তু ধীরে ধীরে কাটা শুরু করছে। এবার ওখানে যারা বিষ্ণুই উপজাতিরা ছিল তারা ওই গাছকে জড়িয়ে ধরছে, গাছকে কাটতে দেবে না এরকম। এই কারণে রাজা ওখানকার 363 জন বিষ্ণুইকে মেরে ফেলেছিল গাছগুলো কাটার জন্য। তারপরে যে আন্দোলনটা হয় 363 জনকে একদিনে মেরে দিয়েছে, ভাবো। তারপরে যে আন্দোলনটা হয় সেটাই কিন্তু বিষ্ণুই আন্দোলন নামে পরিচিত, যেহেতু বিষ্ণুইদের নিয়ে এটা আন্দোলন। আর এর একজন অন্যতম নেতা ছিল অমৃতা দেবী, ঠিক আছে। তো এটা জিজ্ঞেস করে যে বিষ্ণু আন্দোলনের নেতাকে, অমৃতা দেবী কোথায় হয়েছিল, রাজস্থানে হয়েছিল। ভারতের প্রথম পরিবেশ আন্দোলন, এটা অনেক সময় জিজ্ঞেস করে, পরিবেশ আন্দোলন, ভারতের প্রথম পরিবেশ আন্দোলন কোনটা, তো এটা 1730 সালে, মানে অনেক দিন আগে। তারপরে আছে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলনটা কি, তো চিপকো আন্দোলন ছিল গড়ওয়াল ডিস্ট্রিক্টের উত্তরাখণ্ড, তখন উত্তরপ্রদেশে ছিল। এটা কিন্তু অনেক সময় আগেকার পুরাতন বই দেখলে উত্তরপ্রদেশ দেখাতে পারে, কারণ এই উত্তরাখণ্ড একটা সময় উত্তরপ্রদেশের অধীনে ছিল, ঠিক আছে। তো তারিখ হচ্ছে 1973 সালে আর কি এটা হয়েছিল, ওটা 1730, এটা 1973 পরপরই মনে হয়। তো এর হচ্ছে এটা কেন হয়েছিল, যে ওখানে সেম ওরকম যে গাছগুলোকে কেটে নিচ্ছিল, জঙ্গলগুলোকে ওখানকার লোকেরা গাছগুলোকে চিপকে ধরে, অর্থাৎ হাক করে আর কি ধরে রাখছিল যাতে গাছগুলো না কাটা হয়। তো ওই জন্য একে চিপকো আন্দোলন বলা হয়। বন ও গাছকে রোদে গাছকে জড়িয়ে ধরা, ধরে ধরেছিল। নেতাকে ছিল সুন্দরলাল বহুগুণা, চন্দ্রী প্রসাদ ভাট, এই দুজনই জিজ্ঞেস করে, আরো অনেক আছে, এই দুজন হচ্ছে নামকরা নেতা, বিশেষ করে সুন্দরলাল বহুগুণা। আর এখানে এই সময় একটা স্লোগান হচ্ছিল, যেমন ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি, ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি, অর্থাৎ এই যে স্লোগানটা ছিল, এই স্লোগানটা ওই সময় খুব পপুলার ছিল। মনে রাখতে হবে এটা কোথাকার স্লোগান, চিপকো আন্দোলনের স্লোগান। কোথায় হয়েছিল, কেন হয়েছিল, এটা ইম্পর্টেন্ট, সালটা অতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু ওই যে একটা লজিক এখন আছে, পর পর সাজাতে দিয়ে দিল, যে পর পর সাজাও কোনটা আগে হয়েছে কোনটা পরে, এই জন্য আমাদের সালগুলো মনে রাখতে হবে। অ্যাপিকো আন্দোলনের পরে, অ্যাপিকো আন্দোলন তার 10 বছর পর হয়েছিল 1983 সালে। কোথায় হয়েছিল, এটা দক্ষিণ ভারতের কর্ণাটক জেলায়, পশ্চিমঘাট পর্বতের ওই জায়গাটা, ঠিক আছে। তো এখানেও সেম ওরকম বনকে কাটছিল, তো বনকে কাটার জন্য ওখানকার লোকেরা বনকে জড়িয়ে ধরছিল, ঠিক আছে। এবং সেম এটা যেহেতু কি বলে যে চিপকো আন্দোলনেরই মতো, ওই জন্য একে অনেক সময় চিপকো আন্দোলনের দক্ষিণ ভার্সন বলা হয়, দক্ষিণী ভার্সন, সাউদার্ন ভার্সন আর কি। উত্তর উত্তর ভারতে হয়েছে চিপকো, আমাদের দক্ষিণ ভারতে হয়েছে অ্যাপিকো, এরকম আর দুটা প্রায় একই ধরনের আন্দোলন হয়েছিল, ওই জন্য এটা বলা হয় দক্ষিণ ভারত। আর অ্যাপিকো মানে হচ্ছে আলিঙ্গন করা, মানে ওই জড়িয়ে ধরা, ওখানকার লোকাল ভাষায় অ্যাপিকো শব্দের অর্থ হচ্ছে আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা। আর এখানকার একজন নেতা ছিল যেমন পান্ডুরং হেগড়ে বা হ্যাগড়ে, তো
এই যে পান্ডুরং হেড্রে, এটা আমাদের মনে রাখতে হবে। আর কোথায় হয়েছিল? কর্ণাটকে। আর একে বলা হয় দক্ষিণী ভাষণ অফ টিপু আন্দোলন। তারপর আছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। সাইলেন্ট ভ্যালিটা কোথায় হয়েছিল? কেরালায়। তো কেরালায় একটা নদী ছিল, যে নদীটার নাম হচ্ছে কুন্তি পূজা, যেটা একটা ভারত পূজা নদীর ইয়ে, ইন্ডিয়ান জিওগ্রাফিতে এটা পড়াবো, ভারত পূজা রিভারটা কোথায়। ভারত পূজা নদীর উপনদী। তো এই উপনদীর উপরে একটা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এই নদীটা যে যার উপর দিয়ে গেছে, তো ওটা একটা ছিল জঙ্গল এলাকা, ঠিক আছে। তো ওই জঙ্গলের অনেক গাছ টাছ কাটতে হতো। এই কারণেই, যাতে গাছগুলো না কাটে আর ওখানে যাতে এই জলবিদ্যুৎ প্রকল্পটা না তৈরি হয়, সেই কারণেই কিন্তু এটার আন্দোলন, ঠিক আছে। তো এটা সব কোন নদীকে কেন্দ্র করে হয়েছিল, কি হয়েছিল, এগুলো থেকে অনেক সময় কনসেপচুয়াল কোশ্চেন দেয়। আর পরবর্তীকালে আন্দোলন হলো না, তখন এটাকে জাতীয় উদ্যান ঘোষণা করলো সম্ভবত রাজীব গান্ধী, ঠিক আছে, রাজীব গান্ধী করেছিল। তো সাইলেন্ট ভ্যালি কিন্তু বর্তমানে একটা জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক। তো সাইলেন্ট ভ্যালিতে জলবিদ্যুৎ প্রকল্প রোধে প্রাকৃতিক বন রক্ষা করার জন্যই এটা তৈরি হয়েছিল। এখানকার নেতা হচ্ছে এম কে প্রসাদ, কে এস ভলসান। তবে এই নেতাগুলো জিজ্ঞেস করে না, ঠিক আছে, এগুলো না পড়লে হবে। এটা কোথায় হয়েছিল, কেন হয়েছিল, এইটা জানলেই হবে, ঠিক আছে। তারপর আছে জঙ্গল বাঁচাও আন্দোলন। এটা মেইনলি বিহারে, এখন ঝাড়খণ্ডে পড়ে, যদিও আগে বিহার ছিল। তো ঝাড়খণ্ডের সিংভূম জেলায় হয়েছিল আন্দোলন। তো সেম ওখানেও জঙ্গলগুলো কেটে দিচ্ছিল বিদেশি বৃক্ষরোপণের বিরুদ্ধে, আর প্রাকৃতিক বন ও উপজাতিদের অধিকার রক্ষা করার জন্য, ঠিক আছে। তো কোথায় হয়েছিল, কেন হয়েছিল, এটা ইম্পর্টেন্ট। এর সেরকম নেতা নাই, এখানকার মেন উপজাতিরা যারা ছিল আর পরিবেশ কর্মী কিছু কিছু, তারাই একসঙ্গে হয়ে লড়ছিল আন্দোলন। এখানেও একটা বিশেষ ইয়ে আছে, মানে স্লোগান ছিল, যেমন হচ্ছে নেচার নট ফর সেল, অর্থাৎ প্রকৃতি বিক্রির জন্য নয়, এটাই ছিল এখানকার মূল মন্ত্র। এটা নিয়ে আন্দোলন হয়েছিল। তারপরে আছে একটা নর্মদা বাঁচাও আন্দোলন, যেটা গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র অনেক জায়গার মধ্যে হয়েছিল, এবং এটা অনেক বড়, বাকি যেগুলা পড়লাম তাদের তুলনায় এটা বিশাল বড়। তো এরকম। তো উদ্দেশ্য কি ছিল? নর্মদা বাঁধে নির্মাণ মানুষের, নর্মদা নদীর উপর অনেকগুলো বাঁধ দেওয়া হচ্ছিল, আর এই কারণেই যাতে না হয়, আর অনেক বন ধ্বংস করা হচ্ছিল, ঠিক আছে, এই কারণেই এই আন্দোলনটা। তবে বন ধ্বংসের থেকে যেটা সব থেকে ইয়ে, নর্মদা নদীর উপর যে অনেক বাঁধ দেওয়া হচ্ছিল, এর ফলে ওখানে অনেক মানুষকে রিসেটেল করতে হচ্ছিল, অর্থাৎ ওই জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় জমি দিচ্ছে। আর এটা এক দুইজন নয়, মানে লাখ লাখ লোক, এই কারণেই কিন্তু বেশি এটা হয়েছিল। আর এই জন্য একটা র্যালি ফর ভ্যালি স্লোগান নামে ওখানে হচ্ছিল, মানে ভ্যালির জন্য ওরা র্যালি করছিল এরকম। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। রিসেটেল কথাটা অনেক সময় আসতে পারে, রিসেটেলটের জন্য আন্দোলন হচ্ছিল কোথায়, তো এটা কিন্তু এটাও হতে পারে। বন জঙ্গল তো ধ্বংস হচ্ছিলই, তার সাথে যে লোকজনকে সরাই দিচ্ছিল, এটা হতো। আর এখানকার একটা অন্যতম নেতা হচ্ছে মেধা পাটকর, আর 1985 সালে। তো এই ছিল কতগুলো আন্দোলন, এগুলা থেকে কোশ্চেন আসলে এগুলো থেকে আসে, এরকম আসে। আইসিএফআরই কি? এটা এটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর ফরেস্ট রিসার্চ এন্ড এডুকেশন, অর্থাৎ যেখানে ভারতের বন নিয়ে গবেষণা করা হয়। এটা কোনো কোনো জায়গায় 1986 পেলাম, কোনো কোনো জায়গায় 1987 পেলাম। তো আমরা দুটাই রেখে দিব মনে, এরকম 1986 থেকে 87। আশা করি দুটাই একসঙ্গে অপশন দিবেন। এর হেডকোয়ার্টার হচ্ছে দেরাদুনে আছে। উদ্দেশ্য কি? বন গবেষণা করা, শিক্ষা ও প্রযুক্তি হস্তান্তর করা, অর্থাৎ বন নিয়েই শিক্ষা। সেটা হচ্ছে আইসিএফআরই। এখানে কিন্তু ভর্তিও হতে পারে অনেকে গ্রাজুয়েশনের পর। এবার আছে ফরেস্ট পলিসি ইন ইন্ডিয়া। এর আগের দিন পরিবেশ ভূগোলে আমরা ফরেস্ট পলিসি গুলো পড়েছিলাম, কিন্তু সবগুলো পড়িনি, একটু অল্প অল্প করে পড়েছিলাম। আজকে একদম ডিটেইলসে পড়বো। আর এগুলা থেকে কোশ্চেন আসতেই পারে, যেহেতু ফরেস্টের কনজারভেশন মানে তো এগুলোকেই বোঝায়, কিভাবে আমরা ফরেস্ট কনজারভেশন করবো, তো পলিসি লাগু করে। তো ন্যাশনাল ফরেস্ট পলিসি ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জাতীয় পরিবেশ নীতি, এতগুলো বছরে নেওয়া হয়েছে। সর্বপ্রথম নেওয়া ছিল 1894 সালে, 1952 সালে, 1988 সালে। তারপরে হচ্ছে অ্যাগ্রো, মাঝখানে একটা অ্যাগ্রো ফরেস্ট্রি আসছিল 2014 সালে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, যেহেতু পর পর আমরা পড়ছি, ওই জন্য আমি দিয়ে দিচ্ছি। তারপরে ড্রাফট মানে হচ্ছে খসড়া, জাস্ট এটা এখনো লাগু হয়নি, কিন্তু হয়েছিল এরকম একটা। তো ড্রাফট দুবার হয়েছিল, 2016, 2018। তাহলে 1894, 1952, 1988, 2016, 2018, এরকম করে আমাদের পরপর মনে রাখতে। কোন সময় কি বলা হয়েছিল সেগুলো একটু সংক্ষেপে পড়লে আরো ভালো হবে। যেমন ন্যাশনাল ফরেস্ট পলিসি 19 অক্টোবর 1894 সালে হয়েছিল। তো এটা একটা ডক্টর ভলেকার এর রিপোর্ট অনুযায়ী ইমপ্রুভমেন্ট অফ ইন্ডিয়ান এগ্রিকালচার, অর্থাৎ ভারতের কৃষিকে কিভাবে ইমপ্রুভ করা যায়, তার উপর তিনি একটা রিপোর্ট লিখছিলেন। এবং তিনি সাজেস্ট করছিলেন তৎকালীন ব্রিটিশ সরকারকে, অর্থাৎ তখন ব্রিটিশ ছিল ভারতে, যে এরকম একটা ফরেস্ট পলিসি নিয়ে আসা যাবে। তবে এই ফরেস্ট পলিসিটা বনকে বাঁচানোর থেকে বনকে মানে
কি বলে আর কি, বনকে যত পারো লুটে নাও, এরকম আর কি টাইপের ছিল। তো এটি ছিল স্বাধীন ভারতের প্রথম জাতীয় বননীতি। এখানে বনকে 4 ভাগে ভাগ করা যায়, যেমন সংরক্ষণ বন, বলছে জলবায়ু আর ভূমি বাঁচাতে কিছু কিছু বনকে আমাদের সংরক্ষণ করা উচিত। তো ওরকম বলছিল যে এগুলা এগুলা হলো সংরক্ষিত বন, এখানে কেউ কাটা যাবে না কিছু, নাহলে আমাদের জলবায়ু খারাপ হয়ে যাবে। কিছু কিছু আছে বাণিজ্যিক বন, যেমন কাঠ ও অন্যান্য পণ্য, এখান থেকে খালি বাণিজ্য করো, কাঠগুলো কেটে কেটে নিয়ে চলে যাবে। যেটা বললাম ওটাই। ক্ষুদ্র বন আছে, ছোট ছোট বন আছে কিছু কিছু। আর কিছু কিছু আছে চারণ ভূমি, অর্থাৎ যেখানে পশু চারণ করা যেতে পারে, পশুগুলো ওখানে নিয়ে যাও, খাও, এরকম করে কোনো ব্যাপার না। এর মূল লক্ষ্য হচ্ছে, কি কি মূল লক্ষ্য ছিল, যে স্থানীয় মানুষের মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ, অর্থাৎ স্থানীয় মানুষের যেগুলা মৌলিক ডিমান্ড, খাদ্য বস্ত্র বাসস্থান যাতে ঠিকঠাক পায়, ইনকাম যাতে ভালো হয়। আর ঝুম চাষের বন্ধ করে তার বদলে স্থায়ী চাষে জোর। তবে বন সংরক্ষণের চেয়ে সর্বাধিক রাজস্ব আদায় ছিল মুখ্য লক্ষ্য, এটাই আমি বলতে চাইছি, যে বন সংরক্ষণ করা নয়, বরং বন থেকে যত পারো ইনকাম করো, এটাই ছিল এখানকার আসল উদ্দেশ্য। যেগুলো আমরা কিছু কিছু মনে রাখবো, এরকম কত সালে হয়েছিল এটা ইম্পর্টেন্ট, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। ন্যাশনাল ফরেস্ট পলিসি 1952, এটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম। ওটা যেমন স্বাধীনতার আগে, ওটা ছিল স্বাধীন ভারতের প্রথম। এই সময় কি বলা হয়েছিল, বলা হয়েছিল যে 1/3%, অর্থাৎ 1/3 বনভূমি কিন্তু কোনো একটা দেশে কিন্তু বনভূমি থাকা উচিত, ঠিক আছে। 60% ইন হিলি এরিয়া, হিলি এরিয়াতে 60% বনভূমি হবে, 40% জায়গাতে মানুষ থাকবে, অ্যান্ড 25% ইন প্লেন এরিয়া, অর্থাৎ যেগুলো সমতল এলাকা আছে এখানে মোটামুটি অন্তত যাতে 25% এলাকায় বনভূমি থাকে, এই কথাটা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। ওভারঅল যদি আমরা দেখতে যাই, এখন 130 হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইট হ্যাজ সাজেস্টেড, কি বলে যেটা, মানে এই পলিসিটা সাজেস্ট করছিল যে রিভার, ক্যানেল, তারপরে ব্যাংক মানে পার, মানে নদীর পারগুলো, রোডের ধারে, রেলওয়ে, তারপর কালচারাল ওয়েস্ট ইন এরিয়া, মানে যেগুলো হচ্ছে পড়ে থাকে আর কি পতির জমি, তাদের মধ্যে কাল্টিভেশন করার জন্য সাজেস্ট করেছে, কিন্তু এরকম নয় যে কেউ করলেও করতে পারে, এরকম আর কি ব্যাপার। আর এই সময় ফরেস্টকে আবার পুনরায় ভাগ করা হয় আগের তুলনায়, কি কি ভাগে ভাগ করা হয়, প্রোটেক্টেড ফরেস্ট, এই যে দেশের জলবায়ু ও ভৌত অবস্থার সংরক্ষণের প্রয়োজনে, দেশের জলবায়ু যাতে ঠিকঠাক, ন্যাশনাল ফরেস্ট, ঠিক আছে। ন্যাশনাল ফরেস্ট মানে হচ্ছে জাতীয় বন আর কি, এরকম। এটা হচ্ছে জাতীয় প্রয়োজনে, দেশের জাতীয় প্রয়োজনে যেমন প্রতিরক্ষা, যোগাযোগ ইত্যাদি পূরণে রক্ষিত, ঠিক আছে। ভিলেজ ফরেস্ট মানে স্থানীয় কিছু কিছু মানুষের কাঠ যেখান থেকে সংগ্রহ করবে, এরকম ছিল। আর ট্রি ল্যান্ড কিছু কিছু জায়গায় ছিল, ট্রি ল্যান্ড মানে হচ্ছে যে জায়গাগুলো বিশেষ করে পড়ে থাকে বা শহর এলাকায় যেখানে বনভূমি তো করা যাবে না, কিন্তু আমরা চাইলে 1-2টা গাছ লাগাতেই পারি, সেগুলো হচ্ছে ট্রি ল্যান্ড, এরকম 4 ভাগে ভাগ। মেইন এখানকার হচ্ছে লাইন হচ্ছে এটা ইম্পর্টেন্ট, 1/3, আর এই যে 60% পাহাড়ি এলাকায়, 25% প্লেন এলাকায়, আর ওভারঅল হচ্ছে এই নদী, রোড এগুলার পাশে গাছ লাগানো, এগুলো হচ্ছে মেইন। তারপর আছে 1988 সালে, এটা আর একটা পরিমার্জন হলো, এখানে কি করলো, প্রথম সাস্টেনেবল ম্যানেজমেন্টের কথা বললো, অর্থাৎ ভবিষ্যতের কথা মাথায় রেখে আমাদেরকে এখনই ম্যানেজমেন্ট করা উচিত, নাহলে ভবিষ্যৎ আরো খারাপ আছে। কমিউনিটি ইনভলভমেন্ট, অর্থাৎ এই যে শুধু সরকার কেন, আশেপাশের গ্রামের লোকেরাও কিন্তু এখানে ইনভলভ হতে পারে, যে কোনো সাধারণ মানুষ গাছ লাগাতে পারে, এরকম। আর গাছ যদি সে লাগায় সরকারি জমি থেকে, যদি গাছ লাগাতে গিয়ে, তাহলে কি কেউ কিছু বলবে, বলবে না, কারণ এই ফরেস্ট পলিসিতে এগুলা বলা আছে। তারপর কারো জমি আছে এরকম করে অনেকটা ফাঁকা জমি, সে যদি সরকারকে গিয়ে বলে যে আমি আমার জমিতে গাছ লাগাবো, আমাকে কিছু গাছ দিন, তাকে গাছ দিতে, এই কথাগুলো বলা হয়েছে, যেটাকে বলা হয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কথার অর্থ হচ্ছে সরকার আর সাধারণ মানুষ দুজন মিলে যে ফরেস্টের ম্যানেজমেন্ট করবে, ঠিক আছে। সরকারের জমিতে স্থানীয় লোক গাছ লাগালো, কিংবা স্থানীয় লোকের জমিতে আর গাছ লাগানোর জন্য গাছ দিতে হবে। তো এই এই কথাগুলো বলা ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, কমিউনিটি ইনভলভমেন্ট, ঠিক আছে। তারপর আছে খসড়া, যেটা ড্রাফট 2014, এখানে এই লাইনটাই খুব ইম্পর্টেন্ট, আর কয়েকটা এই নিচের দিকে আছে এগুলো। অধিবাসীদের অধিকার সুরক্ষা, আদিবাসী মানে কি, বেশিরভাগ আদিবাসীরা এখনো কিন্তু জঙ্গলেই থাকে এরকম। তো আদিবাসীদের অধিকার সুরক্ষা ও বন ব্যবস্থার বড় পরিবর্তনের প্রস্তাব বলছে, এরকম বন জঙ্গল কেটে যারা বন জঙ্গলের ভিতরে যারা থাকে, আর প্রাক্তন মানুষ ভারতের, তাদের তো অসুবিধা হবে, তো তাদের উপর তাদের কথা ভাবা আর কি, তাদের জন্য বন সংরক্ষণ করা। তারপর জলবায়ুর যে পরিবর্তন অন্তর্ভুক্ত করা, জলবায়ুর পরিবর্তনের ফলেও যে গাছ নষ্ট হচ্ছে সেটা এখানে অ্যাড করেছিল, যে এটাও কিছু করা যেতে পারে। আরবান ফরেস্ট কভার হিসাবে উল্লেখ করা, মানে যে শহরের পার্ক যেগুলো আছে, বাগান শহরের মধ্যে, সেগুলো আরবান ফরেস্ট কভার, যেগুলো আরবান এলাকার ফরেস্ট, এরকম। গ্রিন ট্যাক্স চালু করা, অর্থাৎ গ্রিন ট্যাক্স মানে হচ্ছে
কি বলে আর কি, এই যে আমাদের পৃথিবী মানে ভারতবর্ষের যে গাছপালা আছে তার উপরেও একটা ট্যাক্স চালু করা, যেমন আমরা জমির ট্যাক্স দিয়ে কি দিই এরকম। দায়িত্বশীল পর্যটনের ব্যবস্থা করা, অর্থাৎ পর্যটন হিসাবে আমরা ঘুরতে যাচ্ছি যাতে কোনো জায়গায় ক্ষতিরতি না করি, সেই হিসাবে সেই দিকেও নজর দেওয়া। তো এগুলো বোঝা যাচ্ছে যে বর্তমান যুগের সমস্যা, ওই জন্য 2014 সালে বর্তমান যুগের সমস্যাগুলোকেই কথাই বলা হয়েছে, যদিও এগুলো এখনো লাগু হয়নি, এটা জাস্ট ড্রাফট। এবার আছে 2000, আচ্ছা এটা না ভুল দেওয়া আছে, 2014 হবে না, এটা 2016 হবে, আর এটা হবে 2018, এটা আমি ঠিক করলাম। কালকে যখন একসঙ্গে নোট তুলে দেবো, যখন আগের কালকে যেগুলো ভুল ছিল আর আজকে যেগুলো ভুল ছিল সব ঠিক করে দিয়ে দেবো, আপাতত পড়ার জন্য জাস্ট দিচ্ছি। হ্যাঁ, তো প্রধান লক্ষ্য কি, পরিবেশের, এর প্রধান লক্ষ্য ছিল পরিবেশের স্থিতিশীলতা, পরিবেশ যাতে ঠিকঠাক থাকে, জীবিকা নিরাপত্তা রক্ষা করা, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বন সম্পদের টেকসই ব্যবস্থা ইত্যাদি। মানে উপরে যেগুলা বলেছিল ঘুরে ফিরে ওগুলাই কথা বলেছে দুবারই। এখানে বলেছে 1.3% এলাকা গোটা দেশের যাতে বনভূমি থাকে, মানে আগের মতোই। আর পাহাড়ি অঞ্চলে এটা 2/3, অর্থাৎ 30 বিঘা যদি জমি থাকে তার 20 বিঘা জমিতে গাছ লাগাতে হবে পাহাড়ি এলাকা। এরকম কিছু কিছু কথা বলা হয়েছে। তো এগুলো থেকে পরীক্ষা আসতে পারে পরপর। কবে এটা স্বাধীন ভারতে প্রথম কবে সালে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের কথা প্রথম কোথায় বলা হয়েছিল, তাহলে 2016 বা 2018 এগুলো। তারপরে কোন ফরেস্ট পলিসিতে আদিবাসীদের অধিকার সুরক্ষার কথা ভাবা হয়েছিল, এরকম কোশ্চেনগুলো এখান থেকে আসতে পারে, আমি সবগুলো পড়াই দেবো। এবার আরেকটা টপিক আছে যেটা হচ্ছে সোশ্যাল ফরেস্ট্রি, যার বাংলা অর্থ হচ্ছে সামাজিক বনশ্রী। এটা কিন্তু সিলেবাসে উল্লেখ করা আছে, এখান থেকে কোশ্চেন আসছে, সামাজিক বনশ্রী। ঠিক আছে, তো এটা কি, এটা হচ্ছে যে এমন একটি বনায়ন, বনায়ন মানে বনভূমি লাগা, বনভূমি লাগানোর কর্মসূচি, যেখানে সাধারণ মানুষ ও স্থানীয় সমাজ সরাসরি অংশগ্রহণ করে, মানে সাধারণ মানুষগুলো ওই জায়গায় গাছ লাগাতে পারে। যেমন কোনো একটা স্কুলের চারপাশে যদি কেউ চায় যে আমি গাছ লাগাবো, তো লাগাতে পারে। রাস্তার চারপাশে যদি গাছ লাগাতে চায় লাগাতে পারে। কোনো মানুষের জমির চারপাশে যদি কেউ গাছ লাগাতে চায়, সরকারকে গিয়ে বললো গাছ লাগাতে পারে, মানে যেটা আমি একটু আগে বললাম, সেই বিষয়গুলো কিন্তু সোশ্যাল ফরেস্ট্রি নামে পরিচিত। ঠিক আছে, সোশ্যাল ফরেস্ট্রি শব্দটি প্রথম ব্যবহার করেন 1976 সালে ন্যাশনাল কমিশন অফ এগ্রিকালচার। ঠিক আছে, ভারতের ন্যাশনাল কমিশন অফ এগ্রিকালচার যে আছে সেখানে তারা প্রথমে এই শব্দটা ব্যবহার করে 1976 সালে। 1950 সালে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা জনগণকে বোঝানোর জন্য বন মহোৎসব পালন করা হয়, অর্থাৎ বনের মধ্যে উৎসব পালন করা হয়, আর বনটা কতটা দরকার এটা মানুষকে বোঝানোর জন্য 1950 সালে এটা হয়েছিল। ঠিক আছে, আর 2011 সালকে আন্তর্জাতিক অরণ্য বর্ষ বলা হয়, এটা মানে একটু আগে বললাম কেন বলা হয়, এটা আমি দেখলাম না আর কি। হ্যাঁ, কেউ সার্চ করে দেখে নিতে পারো কেন বলা হয়। এবার অবজেক্টিভ অফ সোশ্যাল ফরেস্ট্রি, অর্থাৎ সোশ্যাল ফরেস্ট্রির কি উদ্দেশ্য, তো এই যে জ্বালানি কাঠ, চারা গাছ, চাষযোগ্য কাঠ, পশু খাদ্য ইত্যাদি যাতে সরবরাহ হয়, সবাই যাতে পায় ঠিকঠাক করে, এরকম। তারপর মাটি ও জল সংরক্ষণ হবে, জীব বৈচিত্র্য পরিবেশের মান উন্নয়ন হবে, এটাই মেইন কারণ। এছাড়া গ্রামীণ মানুষেরও আয় হবে, জীবিকা বৃদ্ধি হবে, এরকম। যেমন আমি যদি স্কুলের পাশে যদি অনেকগুলো আম গাছ লাগাই, কথার কথা, ঠিক আছে, অনেকগুলো আম গাছ লাগালাম কোনো একটা প্রাইমারি স্কুলের পাশে, তো ওখান থেকে তো প্রচুর ফল হবে, তো এই ফলগুলো মানুষের ওখানকার মানুষরা খেতে পারবে, এরকম আর কি ব্যাপার। তো ওটাই আর কি এখানে বলা আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ অফ ফরেস্ট, যে ন্যাশনাল কি যেন বললাম, কমিশন অফ এগ্রিকালচার ফরেস্ট্রিকে কয় ধরনের ফরেস্ট্রির কথা বলেন, বা কয় ধরনের সামাজিক বনসৃজনের কথা বলেন, তাহলে অ্যান্সার হবে 3 ধরনের। ঠিক আছে, কোনো কোনো জায়গায় যদিও 5 ধরনের আছে, কারণ আরবান ফরেস্ট্রিকে যে দুভাগে ভাগ করেছে সেটা এদের মধ্যে অ্যাড করবে, কিন্তু মেইন হবে ওটা 3 ডিভিশন, 3 ভাগেই কিন্তু ভাগ। তো সোশ্যাল ফরেস্ট্রি হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে আরবান ফরেস্ট্রি, অর্থাৎ শহরে শহরের বিভিন্ন জায়গায় গাছ লাগানো আরবান ফরেস্ট্রি। রুরাল ফরেস্ট্রি মানে হচ্ছে গ্রামীণ এলাকায়। ফার্ম ফরেস্ট্রি হচ্ছে মানে কোনো একটা কৃষকের জমি। ঠিক আছে, আরবান ফরেস্ট্রি আবার 2 প্রকার, আরবান ফরেস্ট্রি 2 প্রকার না, এটা রুরাল ফরেস্ট্রি ভুল হয়ে গেছে, দাঁড়াও, রুরাল ফরেস্ট্রি 2 প্রকার, আরবান ফরেস্ট্রি না। মিস্টেক হয়ে গেল। তো রুরাল ফরেস্ট্রি 2 প্রকার, একটা হচ্ছে অ্যাগ্রো ফরেস্ট্রি, একটা হচ্ছে কমিউনিটি ফরেস্ট্রি। এগুলো সম্পর্কে আমি এখানে লিখে চলবো। যেমন আরবান ফরেস্ট্রি মানে হচ্ছে শহর ও শহরতলির পার্ক, রাস্তার ধারে, শিল্প এলাকায়, বাণিজ্যিক এলাকায় গাছ লাগানো হবে, এটাই হলো আরবান ফরেস্ট্রি। রুরাল ফরেস্ট্রি কি, গ্রামে গাছ লাগানো, কে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাগ্রো ফরেস্ট্রি, একটা হচ্ছে কমিউনিটি ফরেস্ট্রি।
অ্যাগ্রো ফরেস্ট্রি মানে হচ্ছে অ্যাগ্রো মানে কি এগ্রিকালচার শিখেছে, অর্থাৎ একই জমিতে গাছ ও কৃষিজ ফসল। অর্থাৎ আমার মানলাম একটা জমি আছে, তো জমির মাঝখানে আমি কৃষিজ ফসল লাগালাম আর চারপাশে হচ্ছে গাছ লাগালাম। ফর এক্সাম্পল যেমন ট্রি প্লান্টেশনে হয় না, চায়ের বাগানগুলোতে চা চাষ তো হয়ই, তার পাশাপাশি কিন্তু বড় বড় গাছ চাষ করা হয়। নিম গাছটা বেশি চাষ করা হয়, কারণ নিম পাতাগুলো ছোট হয় যেটা গাছকে ক্ষতি করে না, ওইরকম ব্যাপারটা। তারপর হচ্ছে কমিউনিটি ফরেস্ট্রি মানে হচ্ছে গ্রামের সাধারণ জমি। সাধারণ জমি কোনগুলোকে বলে, অর্থাৎ যেগুলো সরকারি জমি, যেগুলো কারো নয়, সবার যেগুলো জমি। যেমন রাস্তার দুই পাশে, স্কুল যদি থাকে স্কুলের দুই পাশে, কোনো একটা বড় পুকুর থাকলে পুকুরের চারপাশে, এই জায়গাগুলোতে, মন্দিরের আশেপাশে, তো এই জায়গাগুলোতে গাছ লাগানোটাকে বলা হয় কমিউনিটি ফরেস্ট্রি, অর্থাৎ সামাজিক আর কি বনস্পতি। কমিউনিটি ফরেস্ট্রি মানে সামাজিক নয়, কমিউনিটি মানে গোষ্ঠী বনস্পতি। ইংলিশ থেকে মনে রাখলেই ভালো হবে। ফার্ম ফরেস্ট্রি কি, কৃষকের নিজস্ব জমিতে গাছ ফসলকে ছায়া ও মাটি সংরক্ষণ প্রতি জমিতে ব্যবহার করে, মানে যাতে গাছ, এমন গাছ লাগানো কৃষক নিজের এলাকায়, যেটা হচ্ছে গাছগুলো ওখানকার কৃষিজ ফসলগুলোকে ছায়া দিবে, তারপরে পরিবেশও একটু ভালো হয়ে যাবে এরকম। তো এই ছিল কতগুলো টাইপ। আর এটা এখানে দেখলাম যে ওয়ার্ল্ড ফরেস্ট ডে কিংবা ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট, এটা অবজার্ভ করা হয়, পালন করা হয় আর কি অ্যানুয়ালি প্রত্যেক বছর 21 মার্চ, 21 মার্চ। ঠিক আছে, এগুলোই আজকের টপিক ছিল। আর তো হয়ে গেল মোটামুটি, কালকে এটা পেপার শেষ হয়ে যাবে, আমি বলেছিলাম এই পেপারটা সোজা আছে একটু। আজকের টপিকগুলো তো খুবই সোজা ছিল, কালকের টপিকগুলো সোজা লাগবে, কারণ 11 সবাই পড়েছে 12। তো বায়োডাইভার্সিটি আর অ্যানিমেল কমিউনিটি, এই দুটো আমি কালকে পড়াই দেবো, আজকে পড়াই দিতে চাইলাম তো হলো না টাইম। ঠিক আছে, তো কালকে এটা শেষ হয়ে যাবে, এই দুটো টপিক পড়ানোর পর কালকে কিন্তু সোহেল থেকে শেষ পর্যন্ত সবগুলোর কিছু ওয়ান লাইনার আছে, সেগুলো পড়াই দেবো। কালকে পড়ানোর পর এই পেপারটা শেষ হয়ে যাবে। নেক্সট ডে থেকে আমরা শুরু করবো কি, ওশিয়ানোগ্রাফি, যেটা শুধুমাত্র 9-10-এ আছে, 11